নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস জীবন শান্ত। আজ পড়ব উপন্যাসটির ৫ম পর্ব। এই কথা, এই ভেবে তুমি মাথা খারাপ করছো? আর আমি যদি বলি কেরিয়ার নষ্টটা তোমার মনের ভ্রম, আমি যদি সন্তুষ্ট থাকতে পারি, আমি যা পেয়েছি, যাতে আছি তাতেই সুখী যদি হই, তাহলে কে নষ্ট করতে পারে আমার ভবিষ্যৎ? ওই বাজে কথাটা ভেবে তুমি মন খারাপ করো না মল্লিকা। নাই বা হলো, আমাদের জীবনের কাব্যের মলাটটা খুব রংচঙে গর্জাস। ভেতরের কবিতায় থাকুক ছন্দের লালিত্য, ভাবের মাধুর্য, আর সে থাকা তো আমাদের নিজেদেরই হাতে, তাই নয় কি মল্লিকা? আমার বাবা, আমার দাদারা যেভাবে জীবনটা কাটিয়ে গেলেন, কাটিয়ে আসছেন, সুখ দুঃখের ছোট্ট নৌকাখানি বেয়ে আমরাও যদি তেমনিভাবে কাটিয়ে যাই, ক্ষতি কী? তুমি পারবে না মল্লিকা আমার মা ঠাকুমার মতো জীবনে সন্তুষ্ট থাকতে? মল্লিকা ব্যাকুল হয়ে ওঠে। মল্লিকার চোখে জল আসে। মল্লিকার সেই জল ভরা দুই চোখ তুলে বলে, পারব। পিছিয়ে যেতে হলো ফেলে আসা দিনে, ফিরে যেতে হলো বাংলা থেকে পাঞ্জাবে। গনসা, হারামজাদা, পাজি! চাটুজ্জে দুহাতে নিজের মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে তেড়ে আসেন গণেশের চুল ছিঁড়তে। তোর ষড়যন্ত্র না থাকলে এ কাজ হতেই পারে না। বল হারামজাদা শয়তান, কোথায় গেছে তারা? গণেশ নির্বিকারের সাধক। সে মাথা বাঁচাবার চেষ্টা মাত্র না করে গম্ভীর গলায় বলে, কোথায় গেছে সে কথা জানলে কি আর আপনাকে প্রশ্ন করতে আসতে হতো বাবু? নিজে গিয়ে জানিয়ে দিয়ে আসতাম। বিচ্ছু শয়তান, স্টুপিড গোভূত! চালাকি খেলে আমার সঙ্গে পার পাবি? বাঘা আর হায়নাকে যদি তোর ওপর লেলিয়ে দিই, ইচ্ছে হয় দিন, কবুল না করলে ওরা তোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে, তা জানিস? তা জানবো না কেন বাবু, দেখলাম তো অনেক। চুপ! নোংরা ছুঁচো, ইঁদুর, শুয়োর, গাধার বাচ্চা! বাচ্চা টাচ্চা বলবেন না বাবু, মেজাজ ঠিক রাখতে পারবো না। মেজাজ ঠিক রাখতে পারবো না? হারামজাদা শালা! আমার মেজাজ ঠিক রাখতে পারছি আমি, আর তুমি? ঠিক আর রাখছেন কোথায় বাবু? মেজাজ তো আকাশে চড়াচ্ছেন। চড়াবো না? তুই বলিস কিরে বদমাস? রাতারাতি 7 কৌটোর মাঝ কৌটোয় ভরা রাজপুরীর প্রাণ পাখিটুকু উড়ে গেল, আর আমি চুপ করে থাকব? বাবু তো বেশ ভালো ভালো বাক্যি কইতে পারেন। সেই কবে ঠাকুমার কাছ থেকে ওই সব সোনার কাঠি, সোনার কৌটোর গল্প শুনেছি। গণেশ, তোকে আমি খুন করব। ন্যাকড়া করছিস আমার সঙ্গে? আর সময় পেলি না ন্যাকড়া করার? বল লক্ষ্মী ছাড়ি পাজি দিদিমণি গেল কোথায়? সেই পুরনো উত্তরই দিতে হবে বাবু। লাঠি, লাঠি চাই একটা গনসা। নিয়ে আয় শিগগির একটা লাঠি। তোর মাথাটা ফাটিয়ে তবে আজ আমি জলগ্রহণ করব। গণেশ দ্রুত অন্তর্হিত হয় এবং মুহূর্তের মধ্যে একগাছা মোটা লাঠি নিয়ে মনিবের হাতে তুলে দেয়। চাটুজ্জে অবশ্য সেইটুকু সময়ের মধ্যেই ভুলে গিয়েছেন লাঠিটা কেন চেয়েছিলেন। বলে ওঠেন, কি হবে? ওই যে বলেছিলেন মাথা ফাটাবেন। ওরে বজ্জাত, সমানে তুই আমার সঙ্গে ইয়ার্কি চালিয়ে যাচ্ছিস? শেষকালে কি রাগের মাথায় সত্যিই একটা খুনোখুনি করে বসবো? দেখতে পাচ্ছিস না মাথার মধ্যে আমার আগুন জ্বলছে? সেই গোস্বামীটাকে যদি এখন হাতে পেতাম। গণেশ উদাস মুখে বলে, তেনার আর দোষ কি? দোষ নেই? তার দোষ নেই? তবে কি ট্যান্ডনটা? আহা রামো রামো, তা কেন? ট্যান্ডন ম্যান্ডন, নায়ার ফায়ার, ওনারা সকলেই মহৎ চরিত্রের লোক। পরস্ত্রীর দিকে ফিরেও তাকান না, তা ফুসলে বার করে নিয়ে যাওয়া। ঘনসা, কার কাছে টাকা খেয়েছিস তুই তাই বল আমায়। টাকা? ছি বাবু, ছি ছি! ওই ছোট কথাটা মুখ দিয়ে বার করতে আপনার লজ্জা লাগলো না? গনসা যদি টাকা খেয়ে বেইমানি করার মতন ছুঁচো ব্যক্তি হতো, আরামকুঞ্জের একখানা ইটও পড়ে থাকতো এখানে?
বলি পুলিশের টিকটিকি এসে কেতা কেতা নোট নিয়ে। গণেশ সহসা চুপ করে যায়। আত্মগরিমা করা তার নীতি বিরুদ্ধ। চাটুজ্জে নরম হন, বিনীত গলায় বলেন, তা কি আর জানি না রে বাপ, তোর মাথা ফাথা ঠিক থাকে না। বল দেখি সেই গোঁসাই পাজিটাকে কি করে কুকুরে খাওয়াই? শুধু পরের ছেলের ওপর গোঁসা করে কি হবে বাবু? ঘরের মেয়ের ব্যবহারটাও ভাবুন। নেমক যে খায়নি তার তো আর নেমক হারামির দোষ অর্সায় না, কিন্তু নেমক খেয়ে খেয়ে যে হাতিটি হলো দিদি। চাটুজ্জে বসে অসহায় কণ্ঠে বলে, আচ্ছা গণেশ, বল দেখি কী করে করলো? আমি তাকে সেই এতটুকু বয়স থেকে লাললাম পাললাম, লেখাপড়া শেখালাম, কেতা কানুন শেখালাম, আর সে আমার মুখে জুতো মেরে। গণেশ নির্লিপ্ত স্বরে বলে, সবই করেছিলেন বাবু, শুধু একটা কাজ করতে ভুলে গেছিলেন, মানুষটা করেননি। লেলেছেন পেলেছেন সবই ঠিক, ওই মানুষটা করে তুলতে বাকি থেকে গেছে। মানুষ করলে কি আর নেমক হারামিটা? দেখ গনসা, এমনভাবে এক কথায় হারিয়ে যেতে তাকে আমি দেব না। যে করে হোক খুঁজে তাকে আনতেই হবে। তা তো হবেই বাবু, নইলে তো আপনার আরামকুঞ্জর ব্যবসাটাই লাটে ওঠে। চাটুজ্জে সন্দিগ্ধভাবে বলে, গনসা, তোর কথাবার্তাগুলো তো সূচাকের নয়, কেমন যেন ভ্যাংচানি ভ্যাংচানি সুরে কথা কইছিস মনে হচ্ছে। কী যে বলেন বাবু? তবে শোন, সোজা হয়ে কথার জবাব দে। কাল কখন সেই হারামজাদার বেটা হারামজাদাকে শেষ দেখেছিলি? আগে রাতে খাওয়ার সময়। আর মল্লিকাকে? আগে তার ঘন্টা 2 পরে, রান্নাঘর মেটানোর সময়। তারপর কখন সেই শয়তান দুটো একত্র হয়ে কেউ টের পেল না? আগে নরলোকের কেউ টের পেলে তো আর তাদেরকে স্বর্গলোকে পৌঁছতে হতো না। তুই ভোরে উঠে খোঁজ করেছিলি? গণেশ ঈষৎ মাথা চুলকে লজ্জা লজ্জা মুখ করে বলে, আগে সত্যি কথা বলতে হলে খোঁজ একবার মাঝরাত্রিরেই করতে হয়েছিল। তার মানে? তার মানে আগে জানেন তো সব, পাপ মুখে আর কবুল করাচ্ছেন কেন? যাই মাঝরাত্রিরে ওই আপনার নায়ার সাহেবের হঠাৎ পিপাসা পেয়ে গেল, আমাকে ডেকে অর্ডার করলেন মিস সাহেবকে দিয়ে 1 গিলাস জল পাঠিয়ে দিতে। তা আমি খোঁজ করে গিয়ে বললাম, হবে না সাহেব, পাখি বাসায় নেই, বোধ করি অন্য ডালে গিয়ে বসেছে। চাটুজ্জে হঠাৎ 2 হাতে গণেশের কাঁধ দুটো ধরে ঝাঁকুনি দিয়ে বলে, শালা পাজি, তক্ষুনি আমাকে এসে খবর দিলি নে কেন? গণেশ নির্বাক, নিষ্কম্প। আগে সে রেওয়াজ তো নেই। আমার সন্দেহ হচ্ছে এর মূলে তোর হাত আছে। তোর সাহায্য না পেলে। এই সন্দেহ তো বাবু আপনার সঙ্গের সাথী। শুধু আপনার কেন, আদি অনন্তকালের পৃথিবীতে আপনার তৎসৎ মহাপুরুষেরই এই অভ্যেস। যার কাছে বিশ্বাস তাকেই সব থেকে অবিশ্বাস। আচ্ছা ঘনশা, এই দুঃসময়ে তুই আমার কথার দোষ ত্রুটি ধরছিস? বুঝছিস না আমার প্রাণের মধ্যে কি আগুন জ্বলছে? মল্লিকা আমার সঙ্গে এই করলো। আচ্ছা, এই তো দুনিয়ার নিয়ম। আচ্ছা, আমিও দেখে নেব সেই বা কেমন চিজ আর আমি বা কেমন চিজ। সেই গোঁসাইটাকে ধরে এনে যদি মল্লিকার সামনে টুকরো টুকরো করে না কাটতে পারি। বাবু, খপ করে অত দিব্যি টিব্যি গেলে বসবেন না। এই ভারতখানা তো আপনার হাতের চেটো নয়। না কি হয় তা দেখব। তবে তুই বদমাস যদি বিপক্ষে ষড়যন্ত্র না করিস। আগে আবার বেমাত্রা হচ্ছেন বাবু। বিপক্ষে ষড়যন্ত্র করতে শিখলে এর অনেক আগে মিস সাহেব পাচার হয়ে যেতে পারত। ওই আপনার গিয়ে নেমক হারামিটির ভয়ে ধর্ম অধর্ম পাপ পুণ্যি মায়া দয়া মানুষ মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে আছি।
গণেশ রে, আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। তা একটুক্ষণ না হয় কাঁদুন, ভেতরে গ্যাসটা একটু খোলসা হোক। তোর কী মনে হয় বলতো, মল্লিকাকে আর পাওয়া যাবে না? এই দুনিয়ায় অসম্ভব সম্ভব হলে কি না হতে পারে। চাটুজ্জে মিনিট দুই গুম হয়ে থেকে বলে, হ্যাঁ, হায়নাটাকে একবার ঘর থেকে বার করে আনদি কি। আর আচ্ছা, আর শোন, কাগে বগে যেন টেরটা না পায় এখনো। আগে টের পেতে তো বাকিও নেই আর কেউ। কে না জেনেছে। জেনেছে? আহ, সবাই জেনে ফেলেছে? আগে নির্যাস। চাটুজ্জে মাথার চুল মুঠোয় চেপে বলে, যাবে, এইবার যাবে, আরামকুঞ্জ শেষ হয়ে যাবে। আরামকুঞ্জর প্রাণ পাখি যখন উড়ে গেল। গণেশ নিজস্ব স্টাইলে বলে, আগে মনে করি মায়া দয়া বলে জিনিসগুলো বাক্স থেকে বার করব না, তবু কেমন এসে পড়ে। তাতেই বলছি, না উড়েই বা করবে কি? পাখির প্রাণ বই তো নয়। হাতি পুষতে যদি কেউ পাখির মাংসের ওপর ভরসা রাখে। কি বললি? কি বললি পাজি? কিচ্ছু না বাবু, কিচ্ছু না। বুঝেছি, তুমিই যত নষ্টের গোড়া। অনেকক্ষণ গুম হয়ে বসে থাকে চাটুজ্জে। তারপর স্মৃতির ভেলায় ভাসতে ভাসতে চলে যায় অনেক দূর সমুদ্রে। সেই তার ছোট বোনটা, মল্লিকার মা, লক্ষ্মী প্রতিমার মতো মূর্তিটি। মল্লিকা কি তার মতো হতে চায়? আর মল্লিকা যা চায় তাই তবে হতে দেবে চাটুজ্জে? এই আরামকুঞ্জের পাট চুকিয়ে চাটি বাটি গুটিয়ে ফিরে যাবে সেই দূর ঘাটে, যে ঘাট থেকে একদিন নৌকোর রশি কেটে দরিয়ায় ভেসেছিল, আর ভাসতে ভাসতে পাঞ্জাব সীমান্তের এই পাহাড়ে বরাত ঠুকে বরাত ফিরিয়েছিল। আরামকুঞ্জর কুঞ্জ ভেঙে দিয়ে পয়সা কড়ি গুটিয়ে নিয়ে চাটুজ্জে যদি জন্মভূমিতে ফিরে যায়, করে খেতে তো আর হবে না তাকে জীবনে। মনটা চঞ্চল হয়ে ওঠে চাটুজ্জের। সত্যি হয় না আর তো, কিন্তু কেনই বা হবে না? আর বেশি টাকার কি দরকার তার? না বউ, না ছেলে, না ভাই, না বন্ধু। একটা পুষ্যি ছিল, তা সেটাও শিকলি কেটে হাওয়া হলো। কার জন্যে তবে কি? অনেক পাপ তো করা হলো, বাকি জীবনটা ধর্মকর্ম করে। হঠাৎ নিজের মনেই হেসে ওঠে চাটুজ্জে। খেপে গেল না কি সে? তাই বিড়াল তপস্বী হবার বাসনা জাগল? একেই বুঝি শ্মশান বৈরাগ্য বলে। উঠে পড়ল, পরামর্শ করতে গেল প্রিয় বান্ধব ট্যান্ডন আর নায়ারের সঙ্গে। একত্রে নয়, আলাদা আলাদা। বিশ্বাস সে কাউকে করে না। কে বলতে পারে ওদের মধ্যেই কেউ মল্লিকা হরণের নায়ক কিনা? চাটুজ্জে শুধু সেই কবি কবি বাঙালি ছোঁড়াটাকেই সন্দেহ করছে। ও ছোঁড়াগুলোর ভালোবাসাবাসির ন্যাকড়াই জানা আছে, আর কোনো ক্ষমতা আছে? এমনও তো হতে পারে প্রভাত গোস্বামী মল্লিকাকে সরায়নি, প্রভাত গোস্বামীকেই কেউ ইহলোক থেকে সরিয়ে ফেলে মল্লিকাকে সরিয়েছে। আর সন্দেহের অবকাশ যাতে না থাকে তার জন্যে এইখানে নিরীহ সেজে বসে আছে। গনসা অত লম্বা চওড়া কথা কয়, কে জানে সেটাও ছিল কি না। টাকার কাছে আবার নিমক। মোটা টাকা ঘুষ পেয়ে লোকে নিজের কন্যাকে বেচে দিচ্ছে, তো এ কোন ছাড়? মনিবের ঘরের মেয়ে, ভারী তো। ট্যান্ডন, নায়ার আর বাসন ধোয়া দায়টা তিনজনকেই বাজিয়ে দেখতে হবে। তারপর মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। হারিয়ে গেল বলে হারিয়ে যেতে দেবে মল্লিকা নামক ঐশ্বর্যটিকে? তাই কখনো হয়? উঁকি মারল গিয়ে ট্যান্ডনের ঘরে। বোতল নিয়ে বসেছিল সে। সাড়া পেয়ে মৃদু হাস্যে বলল, আইয়ে জি। হাসুক, বিশ্বাস কেউ কাউকে করে না। চোরাচালানের আর চোরাই মালের ব্যবসা করে করে ওদের কাছে গোটা পৃথিবীটাই চোর হয়ে গেছে। তাই এরা যাদের সঙ্গে গুপ্ত পরামর্শ করে তাদেরই ধাপ্পা দেয়,
যাদের দিয়ে গোপন কাজ করায় তাদের ওপরই আবার চড় বসায়। তাই চ্যাটার্জি যখন মেয়ে চুরির কাহিনী শুনিয়ে হাহাকার করে, ওরা তখন ভাবে খুব ধরিবাজ বটে বুড়োটা, নিজেই কোনো কারণে সরিয়ে ফেলে এখন লোক দেখিয়ে আক্ষেপের অভিনয় করছে। খুব সম্ভব কোনো কাপ্তেন মার্কা বড় লোকের খপ্পরে চালান করেছে। তবু খোঁজবার প্রতিশ্রুতি সকলেই দেয়। শুধু নায়ার আর ট্যান্ডনি নয়, আরও যারা ছিল খদ্দের, জেনেছে তো সকলেই। কেউ আকাশ থেকে পড়েছে, কেউ বিজ্ঞের হাসি হেসেছে। চ্যাটার্জির মতন ঘুঘু ব্যক্তির চোখ এড়িয়ে তার ভাগ্নি হাওয়া হলো, এ কি আর একটা বিশ্বাসযোগ্য কথা? কিন্তু পুরো অবিশ্বাস করাও তো চলছে না। মোটা টাকা খরচা করাচ্ছে চ্যাটার্জি উড়ে যাওয়া পাখি ধরে আনতে। পুলিশে খবর দেওয়ার উপায় তো আর নেই। নিজের পায়ে নিজে কুড়ুল কে মারে? তা ওরা গোয়েন্দা পুলিশের বাবা, যাদের নিয়ে কারবার চ্যাটার্জির, যারা তার আরামকুঞ্জের চিরকালের খদ্দের। সামান্য যে কালো মেঘটুকু মাঝে মাঝে ছায়া ফেলছিল, সেটুকু বুঝি মুছে গেছে। মল্লিকা যেন মূর্তিমস্ত কল্যাণী। ঘরের কাজের পটুতা তার অসামান্য, তার উপর আছে শিল্পরুচি, সৌন্দর্যবোধ। সমস্ত সংসারটির উপর সেই রুচির আলপনা এঁকেছে সে। অবশ্য প্রথম প্রথম যখন মল্লিকা শখ করে ঘরে ঝুলিয়েছিল নতুন ধানের শীষের গোছা, দালানের কোণে কোণে চৌকি পেতে চিত্র করা ঘট বসিয়ে তার মধ্যে বসিয়েছিল কাশফুলের ঝাড়, সংসারেই এখান ওখান থেকে তামা পিতলের ছোট ছোট ঘটি সংগ্রহ করে তাদের ফুলদানি বানিয়ে ঘরে ঘরে নিত্য রাখতে অভ্যাস করেছিল ফুলের মেলা, তখন তার জায়েরা, ননদ সম্পর্কীয়রা আর পড়শিনীরা মুখে আঁচল দিয়ে হেসেছিল এবং করুণাময়ী বিরস মুখে বলেছিলেন, সময় নষ্ট করে কি ছেলে মানুষই করো ছোট বৌমা, অবসর সময়ে গেরস্থর তোলা কাজগুলো করলেও তো হয়। কিন্তু ক্রমশ দেখা গেল যারা হেসেছিল তাদেরই ঘরেই মল্লিকার অনুসরণ। তারা নিজেরা না করুক, তাদের মেয়েটেরা লুফে নিচ্ছে সেই শৌখিনতা। কিন্তু এইসব কি মল্লিকা তার মামার আশ্রয় থেকে শিখেছিল? যেখানে রাত্রে বিছানায় শুয়ে বাঘের গর্জন কানে আসে, সেখানে ফুল কোথা, লতা কোথা, কোথায় সবুজের সমারোহ ছিল না। কিন্তু মল্লিকার ছিল সৌন্দর্যানুভূতি, আর এখানে এসে সৃষ্টি হলো একটি মন। গ্রামে ঘরে যেসব সুন্দর বস্তু অবহেলিত, মল্লিকার তৃষিত চোখে তো অভিনয় অপূর্ব। তাই ওর ফুলদানিতে ফুলের গা ঘিরে ঠাঁই পায় সজনে পাতা, তেঁতুল পাতা। চালকুমড়োকে মাথায় তুলে এ যাবৎ বাঁশের মাচাটা হাড় বার করা দেহখানা নিয়ে দাঁড়িয়েছিল উঠোনের কোণে। মল্লিকা তার হাড় ঢেকে দেয় মালতীলতা দিয়ে। মাচাটা হয়ে ওঠে কুঞ্জবন। গোবর ল্যাপা উঠোনের মাঝখানে আলপনা আঁকে পদ্মলতা শঙ্খলতায়। সন্ধ্যায় সেখানে মাটির পিল সুজে প্রদীপ রাখে। জীবনের মোড় ঘোরাতে চাইলে বুঝি এমনি করেই সাধনা করতে ইচ্ছে হয়। তার সাধনায় বোধ করি সিদ্ধিলাভ করতে পেরেছে মল্লিকা। মাঝখানে কিছুদিন যে একটা চাঞ্চল্য দেখা দিয়েছিল, সে চাঞ্চল্যকে নিশ্চিহ্ন করে মুছে ফেলে সত্যই সে তার মায়ের মতো, শাশুড়ির মতো, পিতামহীদের মতো হচ্ছে। বিরল তোমার ভবনখানি পুষ্পকানন মাঝে, হে কল্যাণী ব্যস্ত আছো নিত্য গৃহকাজে। বাইরে তোমার আম্র শাখে স্নিগ্ধ রবে কোকিল ডাকে, ঘরে শিশুর কলধ্বনি যা অসভ্য। মল্লিকা চকিত কটাক্ষে হেসে ফেলে। হেসেই এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখে শাশুড়ি বাড়িতে আছেন কিনা। না, নেই। বাড়িতে তিনি কমই থাকেন। পাড়া বেড়ানো, গঙ্গা স্নান, পাটবাড়ি ইত্যাদি নানা কর্মের স্রোতে বেড়ান তিনি। আসল কথা, দুই ছেলে বউ আলাদা হয়ে যাওয়ার পর প্রভাত যখন বিদেশে চলে গেল, শূন্য ঘর আর শূন্য হৃদয় করুণাময়ী হৃদয়ের আশ্রয় খুঁজে বেড়াতে লাগলেন
বাইরের হিজিবিজির মধ্যে। এখন ঘরের শূন্যতা ঘুচেছে, হৃদয়ের শূন্যতা ঘুচেছে, কিন্তু অভ্যাস ঘুচছে না। তাছাড়া এখন আবার গৃহকর্মের অনেক ভার মল্লিকা নিয়েছে, তাই তিনি মুক্তপক্ষ বিহঙ্গের মতো উড়ে বেড়ান। তবে মল্লিকার ওপর চোখ রাখবার চোখ যে একেবারে নেই তা নয়। মল্লিকার বড় মেজ দুই জা, যারা একই বাড়িতে ভিন্ন হয়ে আছেন, তারা ওই উড়ে এসে জুড়ে বসা ছোট জায়ের গতিবিধির প্রতি সাধ্যমতো দৃষ্টি রাখেন। এ বিষয়ে দুজনেই অভিন্ন আত্মা। কিন্তু মজা এই, তাঁদের দুজোড়া চোখ অদৃশ্য পথে দৃষ্টি ফেলে বসে থাকে। মল্লিকার সেটা জানা নেই, তাই মল্লিকা প্রভাতের ছেলে মানুষিতে অথবা কাব্যি ওখলানোয় বিব্রত পুলকে এদিক ওদিক তাকায় শুধু শাশুড়ি বাড়িতে আছেন কিনা দেখতে। নেই দেখে সহাস্যে বলে, কেরানিগিরি করে করেও এত কাব্য টিকে আছে প্রাণে? থাকবে না মানে? প্রভাত হাসে। কাব্য কি শুধুই বড়লোকদের জন্যে? কেরানিরা অপাংতেও? শুনেছি তো ও কাজ করতে করতে লোকের মাথার ঘিটি সব ঘুঁটে হয়ে যায়। যায় বুঝি? কই, আমার তো তা মনে। এই কি হচ্ছে, ছাড়ো। যদি না ছাড়ি? রাহুর প্রেম? প্রায় তাই। কোথায় ছিলে? কোথা থেকে শিকড় উপড়ে নিয়ে এসে পুঁতে দিলাম বাংলাদেশের ভিজে ভিজে নরম মাটিতে। সে মাটির মর্যাদা কি রাখতে পেরেছি? নম্র নম্র বিষণ্ণ দুটি চোখ তুলে প্রশ্ন করে মল্লিকা, চাপল্য ত্যাগ করে। প্রভাতও ছেড়ে গম্ভীর হয়, বলে, পেরেছ বই কি। মল্লিকা চুপ করে থাকে। আবহাওয়া কেমন থমথমে হয়ে যায়। এক সময় মল্লিকা বলে ওঠে, মা বলছিলেন, তোমার মামা কেমন ধারার লোক গো বৌমা, একখানা পোস্ট কার্ড লিখেও তো কই উদ্দিশ করে না। তুমি কি উত্তর দিলে? কি আর দেব? বললাম, মামা ওই রকমই, দায় চুকেছে, নিশ্চিন্ত হয়েছেন, নইলে আর সম্প্রদান করার কষ্টটুকু পোহাতে রাজি হন না। কুমারী মেয়েটাকে একজনের হাতে ছেড়ে দেন। মা বললেন, তা সত্যি, ধন্যি বটে। তা বাছা, তুমিও তো কই চিঠিপত্র লেখো না। আবার কথা বানাতে হলো, বলতে হলো, মামাকে চিঠি লিখি এত সাহস আমার নেই, ভীষণ ভয় করতাম তাকে। যা কিছু আবদার সব মামির কাছেই ছিল। অনেক গল্প বানাতে শেখা গেল, কি বলো? কলম ধরলে সাহিত্যিক নাম লাভ হতে পারত। হেসে বলে প্রভাত, একেবারে কথার জ্বালব না। মল্লিকা বিমনাভাবে বলে, তবু ফাঁক থেকে যায় কত জায়গায়, প্রশ্নের মুখোমুখি হতে হয়। ক্রমশ সব ঠিক হয়ে যাবে। মামা খোঁজ করছেন বলে মনে হয় তোমার? পাগল হয়েছ? প্রভাত হাসে। মেয়ে পালালে কেউ খোঁজ নেয়? ঠিক ওই স্কেলে তো আমার জীবন আর সে জীবনের পরিস্থিতিকে মাপা চলে না। কে জানে তিনি বসে বসে প্রতিশোধের ছুরি শানাচ্ছেন কিনা। ছুরি শানাচ্ছেন, এ ভয় প্রভাতেরই কি নেই? তবু সে পুরুষ মানুষ, মুখে হাঁটতে রাজি নয়, তাই বলে ওঠে, ছুরি অত সস্তা নয়। বলে, কিন্তু বুকের মধ্যে ছুরি তার উঁচনই আছে। তবে এইটুকু শুধু ভরসা, কলকাতার এই 50 লক্ষ লোকের মধ্যে থেকে একটা লোককে খুঁজে বার করা সহজ নয়, বোধ করি সম্ভবই নয়। তবু প্রায়ই এমন হয়। আলোর ওপর হঠাৎ ছায়া এসে পড়ে, শুধু সে ছায়া স্থায়ী হতে পারে না। প্রভাতের স্বভাবের ঔজ্জ্বল্যে আর মল্লিকার একান্ত চেষ্টায় হঠাৎ এসে পড়া ছায়াকে প্রভাত উড়িয়ে দেয়, মল্লিকা চাপা দেয়। কিন্তু মল্লিকাকে কি প্রভাত সম্পূর্ণ বুঝতে পারে? এইখানেই কোথায় যেন সন্দেহের খটকা। মল্লিকা কল্যাণীবধূর অন্তরালে একটা উদ্দাম যৌবনা নারী যখন শান্ত স্বভাব প্রভাতকে প্রখর যৌবনের জ্বালা দিয়ে পুড়িয়ে মারতে চায় না,
প্রভাত নামক নিরীহ পুরুষটাকে? মল্লিকা নামা দেহটা যেন একটা মসৃণ কোমল আবরণ, আর শঙ্কা হয় যে কোনো মুহূর্তে সে আবরণ ভেদ করে ঝলসে উঠবে ভিতরের প্রখরা। প্রভাত ভাবে, ওই তো কপালে মস্ত একটা সিঁদুরের টিপ, বাম হাতে গোটা 3-4 লোহা, 2 হাতে শাঁখা চুরি বালা, নেহাত ঘরোয়া। শাড়ি পরার ধরনটা পর্যন্ত ঘরোয়া করে ফেলেছে, একেবারে ঘরোয়া। মল্লিকা বদলে গেছে, মল্লিকা ঘরোয়া হয়ে গেছে। প্রভাত স্বস্তির নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, স্বস্তি হয়েছে আজকাল সব দিকেই। মল্লিকাকে নিয়ে পালিয়ে আসার পর থেকে সর্বদা যে ভয়ঙ্কর একটা অশরীরী আতঙ্ক প্রভাতের পিছু নিয়ে ফিরত, সে আতঙ্কটা ক্রমশই যেন হালকা হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। ক্রমশই ভাবতে অভ্যস্ত হচ্ছে, না, সে যেমন ভেবেছিলাম তেমন নয়, একেবারে ডিটেকটিভ গল্পের নরপিশাচ নয়। প্রথমটায় হয়তো খুব রেগেছিল, সাপ সাপান্ত করেছিল, হয়তো দুটোকে খুন করে ফেলবার স্পৃহাও জেগেছিল মনে, কিন্তু শেষে নিশ্চয়ই ভেবেছে এই নিয়ে টানাটানি করতে গেলে নিজেদেরই কোন ফাঁকে পুলিশের নজরে পড়ে যেতে হবে, আর সাধের ব্যবসা এবং প্রাণটি নিয়ে টানাটানি পড়ে যাবে। অতএব মনের রাগ মনে চেপে বসে আছে ভদ্রলোক। সাপ সাপান্ত এ যুগে ওতে আর কিছুই হয় না। কলিযুগে ব্রহ্মা তেজ নির্বাসিত, ব্রহ্মসাপ নিষ্ফল, কাজেই স্বস্তি স্বস্তি। কিন্তু স্বস্তি বোধ করি প্রভাতের কপালে নেই। তাই ক্রমেই যখন তার জীবনটায় ছায়ার চেয়ে আলোর ভাগটাই বেশি হয়ে এসেছে, তখন হঠাৎ আবার ভয়ঙ্কর এক অস্বস্তির কাঁটা এসে বেঁধল বুকের মধ্যে। অফিসে টিফিন করতে বেরিয়েছিল, ফিরে আসতেই সহকর্মী সুরেশ দত্ত খবরটা দিল। প্রভাত বিচলিত চিত্তে প্রশ্ন করল, আমার সন্ধান নিয়েছিল? নানান প্রশ্ন করছিল। কেন বলুন তো? কীরকম দেখতে লোকটা? সুরেশ দত্ত আরামে পা নাচাতে নাচাতে বলে, অনেকটা ঘটক প্যাটার্নের দেখতে, বুঝলেন। প্রজাপতি অফিস থেকে এরকম লোক আসে অফিসে টফিসে। আইবুড়ো শুনল কি গাঁদবার তালে লেগে পড়ল। প্রভাত বিরক্ত সুরে বলে, তা আমি তো আর আইবুড়ো নই, আমার সন্ধান সুলুক নেবার দরকারটা কি? ওই তো। সুরেশ দত্ত একটি রহস্যময় মধুর হাসি হেসে বলে, দিলাম একখানি রাম ভাওতা, এখন খুঁজুক বসে বসে আপনার ঠিকুজি কুলুজি গাঁই গোত্তর। তারপর থামুন, আপনি ছেলে মানুষই করবেন না। সুরেশ দত্তর আরও গড়িয়ে পড়া মোলায়েম মসৃণ হাসিখানিকে নিভিয়ে দিয়ে প্রভাত প্রায় ধমকে ওঠে, ঠাট্টা তামাশারও একটা মাত্রা থাকা উচিত। সুরেশ বোধ করি অপমান ঢাকতেই অপমানটা হজম করে নিয়ে বিলম্বিত দীর্ঘলয়ে বলে, মাত্রা আছে বলেই তো আপনাকে এগিয়ে ধরলাম, না থাকলে নিজেকেই একখানি সুপাত্র বলে চালান করলাম না। ভেবে দেখলাম বাড়ির ঠিকানা জোগাড় করে যদি সেখানে ধাওয়া করে, কে জানে লোকটা পৈতৃক প্রাণটুকু খুইয়ে আসবে কি না, মানে আমার গিন্নিটির কবলে পড়লে। বাজে কথা রাখুন মশাই, লোকটার চেহারা কীরকম তাই বলুন। সুরেশ দত্ত সোজা হয়ে উঠে বসে বলে, ব্যাপারটা কি বলুন তো প্রভাতবাবু? আপনার ধরন দেখে মনে হচ্ছে আপনি যেন ফেরারি আসামি আর টিকটিকি পুলিশ আপনার সন্ধান করে বেড়াচ্ছে। লোকটা তো অফিসের অনেকেরই নামধাম খোঁজ করছিল, কে কে ব্যাচিলার আছে সেই দিকেই যেন ঝোঁক তার। তা কই, আর তো কেউ আপনার মতো খেপে উঠল না? বললাম তো, শচীনকে, অমরকে, শ্যামলবাবুকে। এবার প্রভাত একটু লজ্জিত হয়, তাড়াতাড়ি বলে, খ্যাপার কথা হচ্ছে না, আপনি খামোকা লোকটাকে আমার একটা ভুল পরিচয় দিতে গেলেন কেন তাই ভাবছি। হয়তো ওই ব্যাচিলার শুনে বাড়ি গিয়ে ঝামেলা করবে। করুক না, একটু মজা হবে। সুরেশ আবার আরামের এলাইতো ভঙ্গি করে বলে, জীবনটাকে একেবারে মিলিটারির দৃষ্টিতে দেখবেন কেন? একটু রঙ্গরস, একটু মজা, একটু ভুল বোঝাবুঝি, নইলে আর রইল কি মশাই? না, আপনি একেবারে
বলে উড়িয়ে দেবার ভঙ্গিতে চলে যায় প্রভাত। কিন্তু উড়িয়ে দিতে পারে না, মনের মধ্যে খচখচ করতে থাকে। কে সে? কে আসতে পারে প্রভাতের খোঁজে? আরামকুঞ্জের প্রোপাইটার এন.কে চ্যাটার্জি ছাড়া প্রভাতের জানাশোনাদের মধ্যে কে এমন আধা বয়সী ভদ্রলোক আছে যে লোক গলা বন্ধ কোট পরে? আচ্ছা, প্রভাত এতই বা ভাবছে কেন? সত্যি তো ওই প্রজাপতি অফিসের লোক হতে পারে। নিছক বাজে একটা লোককে নিয়ে মাথা ঘামাচ্ছে প্রভাত। ভাবে, মনকে প্রবোধ দেয়, কিন্তু মন প্রবোধ মানে না। সে যেন একটা অশরীরী ছায়া দেখতে পাচ্ছে, যে ছায়া তার অন্ধকারের মুঠি বাড়িয়ে প্রভাতের গলা টিপে ধরতে আসছে। অফিস ফেরার পথে আকাশ পাতাল ভাবতে ভাবতে চলে প্রভাত। ইতিমধ্যে কি বাড়িতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে? প্রভাতকে ফিরে গিয়েই সেই দৃশ্যের মুখোমুখি দাঁড়াতে হবে। কি সেই দৃশ্য? মল্লিকা নেই? মল্লিকা খুন হয়েছে? ভগবান, এ কি আবোল তাবোল ভাবছে প্রভাত। বাড়িতে তেমন কোনো দুর্ঘটনা ঘটলে প্রভাতকে কেউ খবর দিত না? পাড়ার তো জ্ঞাতিগোত্রের অভাব নেই। এমনিতে তারা সর্বদা বুকের মধ্যে দীর্ঘই পুষে রাখলেও বিপদে আপদে দেখে বই কি। না না, বিপদ কিছু হয়নি। আচ্ছা, বাড়ি গিয়ে কি তবে মল্লিকাকে এই খবরটা জানিয়ে সাবধান করে রাখবে প্রভাত? বলবে, কে জানে, হয়তো তোমার মামা এতদিনের সন্ধান পেয়ে। না না, কাজ নেই। প্রভাত ভাবল, অকারণ ভয় পাইয়ে দিয়ে লাভ কি, হয়তো সত্যিই কিছু না। অজস্র ভাবনা এসে ভিড় করে, মাথার মধ্যে ঝিমঝিম করে আসে। মানুষ নির্ভীক হয় কেমন করে? সামান্যতম ভয়ের ছায়াতেই যদি তার দেহ মন অবশ হয়ে আসে। ভেবে পায় না প্রভাত কি করে মানুষ ভয়ঙ্কর সব কাণ্ডের নায়ক হয়ে হাসি মুখে ঘুরে বেড়াতে পারে সমাজের সর্বস্তরে। আবার ভাবল, আশ্চর্য, আমি বা কী করে পেরেছিলাম মল্লিকাকে চুরি করে আনতে? প্রভাত যখন ভাবনার সমুদ্রে এমনই টলমল করতে করতে বাড়ি ফিরছিল, তখন প্রোপাইটার এন.কে চ্যাটার্জি প্রভাতেরই এক জ্ঞাতি কাকার বাড়িতে জাঁকিয়ে বসে প্রশ্ন করছিল, বলেন কি, আপনারা তাকে জাতিচ্যুত করলেন না? জাতিচ্যুত? জ্ঞাতি কাকা উচ্চাঙ্গের হাসি হেসে বলেন, জাতি কোথায় যে তার থেকে চ্যুত করব? আপনি ঘটকালি করে খান, আপনি খবর রাখেন না একালে জাতি ধর্ম কথাগুলো কোন পাঁশ গাদায় আশ্রয় পেয়েছে? জানি আজ্ঞে, জানি সবই, তবে কি না আপনারা হলেন গিয়ে গোস্বামী বংশোদ্ভূত, আপনাদের কথা অবশ্যই স্বতন্ত্র। কিচ্ছু স্বতন্ত্র নয় দাদা, ও আপনার গিয়ে সবাইকেই এক জাঁতার তলায় ফেলে পেশাই করা হচ্ছে। হ্যাঁ, ছিল বটে মান মর্যাদা এক সময়, সেসব এখন হাস্যকর। কুলশীল বংশমর্যাদা ওসব কথাগুলোই এখন ভূত হয়ে গেছে। ও কথা বলতে গেলে লোকে এখন হাসে, নাক বাঁকায়। নইলে এই তো কোথা থেকে না কোথা থেকে একটা পরমা সুন্দরী মেয়ে নিয়ে এলো, বলল কোন চুলোয় কাকা না মামা কে আছে, ব্যাস হয়ে গেল সে মেয়ে ঘরের বউ। সে বউ ভাতের হাঁড়িতেও কাঠি দিচ্ছে, নারায়ণের ঘরেও সন্ধে দ্বীপ দিচ্ছে, পাড়াপড়শির বাড়ি গিয়ে এক পংক্তিতে খাচ্ছেও। আমরাই আর ওসব মিন করি না, যে কালে যে ধর্ম। তবে হ্যাঁ, মেয়েটি বড় লক্ষ্মী, যেমন দেবী প্রতিমার মতো রূপ, শুনেছি তেমনি নাকি শিক্ষা সহবত। যাক মশাই, তাই হলেই হলো। এই যুগের কাছে আমরা এই আগের যুগেরা কতটুকু কি চাই বলুন তো? ওই একটু শিক্ষা সহবত, গুরুজনকে ক্ষমা ঘেন্না করে একটু গুরুজন বলে মানল তো বলতে গেলাম আমরা। তা আমার বড় ভাজের কাছে, মানে ওই প্রভাতবাবুর মায়ের কাছে শুনতে পাই মেয়ের নাকি গুণের সীমা নেই। এইটুকুই তো দরকার। যাক, আপনাকে আর বেশি কি বলবো, দেখতেই পাচ্ছেন আপনারও কর্মভোগ,
তাই এসেছেন বিয়ে হওয়া ছেলের জন্য সম্বন্ধ করতে। হাতের কাছে আর কোনো পাত্র তো দেখছিও না যে আপনাকে। থাক থাক। চ্যাটার্জি উঠে পড়ে বলে, এইটির কথাই শুনে এসেছিলাম, তবে কিছুটা বিলম্ব হয়ে গেছে। যাক, আপনার মতো একজন সজ্জন ব্যক্তির সঙ্গে আলাপ হলো, এটাই পরম লাভ। বিনয়ে বিগলিত হয় সে। জ্ঞাতি কাকা বলেন, সজ্জন? হাসালেন মশাই, দুর্জন, অতি দুর্জন। তবে নাকি দুনিয়ার হালচাল দেখে দার্শনিক হয়ে গেছি, নইলে ওই কাণ্ডর পর আমার ওই জ্ঞাতি ভাজের বাড়িতে কাউকে জলস্পর্শ করতে দিতাম না। আগে হলে দিতাম না, এখন ওই যা বললাম, দার্শনিক হয়ে গেছি। তবে হ্যাঁ, মেয়েটা খারাপ ঘরের নয়, দেখলেই বোঝা যায়। এই যে আমি কে না কে, কিন্তু নিত্য সকালে আমার ও বাড়িতে চায়ের বরাদ্দ হয়ে গেছে। কেন? ওই বউটির অকিঞ্চনে। কই, আরও ঢের বউ তো আছে পল্লীতে, কে পুঁতছে? আমার ওই ভাজটির হাত দিয়ে তো জল গলতো না, এখন বউটির কারণেই। হাঁ হয়ে যাচ্ছেন না? চোখ দেখেই বুঝতে পেরেছি। তা যেতেই পারেন, এ যুগে তো আর বৌঝির মধ্যে এমন নম্রতা দেখা যায় না। আচ্ছা, তবে চোখ দেখেই বুঝতে পেরেছিলেন জ্ঞাতি কাকা। তা হয়তো বোঝাবার মতোই বিস্ফারিত হয়ে উঠেছিল প্রোপাইটার এন.কে. চ্যাটার্জির চোখ জোড়া। এন.কে. এই নামেই পরিচিত চ্যাটার্জি। ব্যবসা ক্ষেত্রে ওটাই অনেক সময় কোডের কাজ করে। কিন্তু একদা ওর একটা নাম ছিল না, যে নাম সে নিজেই ভুলে গেছে? নন্দকুমার না? নন্দকুমার চট্টোপাধ্যায়, হরিকুমার চট্টোপাধ্যায়ের অকাল কুষ্মাণ্ড কুলাঙ্গার ছেলে। কিন্তু তার মনটা আবার নরম প্যাচপ্যাচে হয়ে যাচ্ছে কি করে? খামোকা চোখেই বা তাঁর খানিকটা জল উপচে পড়ছে কেন তার বেইমান ভাগ্নিটার সুখের সংসারের গল্প শুনে? আশ্চর্য, আশ্চর্যি। এন.কে.র ভাগ্নি, যে ছিল এন.কে.র শিকার ধরবার রঙিন রেশমি ফাঁদ, সে কিনা তার মার মতো, বোনের মতো, ঠাকুমা পিসিমাদের মতো লক্ষ্মী বউ নাম কিনে সুখে শান্তিতে স্বামীর ঘর করছে। সে আর নরককুণ্ডে বসে লুব্ধ শয়তানদের হাতে মদের গ্লাস এগিয়ে দেয় না। স্বর্গের এক কোণায় ঠাঁই করে নিয়েছে সে নিজের। সেখানে বসে সে ঠাকুরের নৈবেদ্য সাজায়, গুরুজন পরিজনদের হাতে তৃষ্ণার জল এগিয়ে দেয়। চাটুজ্জে কি তার চিরদিনের পাষণ্ড নামের ঐতিহ্য বহন করেই চলবে? স্বর্গের এক কোণে যে এতটুকু একটু জায়গা গড়ে নিয়ে শুভ্র হয়ে উঠেছে, পবিত্র হয়ে উঠেছে, তাকে তার সেই জায়গা থেকে টেনে নামাবে? চুলের মুঠি ধরে হিঁচড়ে টেনে নিয়ে যাবে আবার সেই পুরনো নরককুণ্ডে? তাকে ডান্ডা মেরে বাধ্য করবে ক্ষুধার্ত বাঘেদের গুহায় ঢুকতে? বাধ্য করবে সেই বাঘেদের মদের গ্লাস এগিয়ে দিতে, তাদের সামনে ঘুমুর পড়ে নাচতে, কটাক্ষ হেনে মন কাড়তে? নইলে চাটুজ্জের ব্যবসা পড়ে যাবে, আর উন্নতি কমে যাবে। মাতালগুলোকে আরও মাতাল করে ফেলে যে সুবিধাগুলো আদায় করতে পারত, সেগুলো আর আদায় করা হবে না। অতএব চাটুজ্জে। কিন্তু জীবনে একবার যদি চাটুজ্জে তার সেই পাষণ্ড নামের ঐতিহ্য ভোলে, যদি সত্যিকার মামা কাকার মতো মেয়েটাকে আশীর্বাদ করে তাকে তার কল্যাণের জায়গায় প্রতিষ্ঠিত রেখে হাসি মুখে ফিরে যায়, লোকসান হবে এন.কে.র। কিন্তু কতখানি? কত খাবে সে একটা পেটে? কত পড়বে একটা দেহে? কতদিন আর ও বাঁচবে 52 বছর পার হয়ে যাবার পর? চিন্তা জর্জর প্রভাত বাড়ি ঢুকতে না ঢুকতেই করুণাময়ী কাছে এসে ব্যঙ্গমিশ্রিত খুশি খুশি হাসি হেসে বলেন, ওরে প্রভাত, তোর বউয়ের যে কপাল ফিরেছে, নিরুদ্দেশ রাজার উদ্দেশ হয়েছে, মামা এসেছে দেখতে। কে এসেছে? কে? বজ্রাহতের মতো আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে পড়ে প্রভাত। অনেক রকম ভাবছিল সে, কিন্তু এই প্রকাশ্য অভিযানের চেহারা একবারও কল্পনা করেনি। তা হাঁ হয়ে যাওয়ারই কথা।
ছোট বৌমাও শুনে প্রথমটা আড়ষ্ট হয়ে গিয়েছিল, হাঁ করে তাকিয়ে বসেছিল। মামাকে নাকি আবার ভয়ও করে খুব। মানুষটা কিন্তু ভয়ের মতো নয়, বরং একটু হ্যাবলা ক্যাবলা মতন। আর বিনয়ে তো অবতার, বেয়ান বেয়ান করে করে একেবারে জোর হস্ত। প্রভাত সাবধানে দীর্ঘশ্বাস গোপন করে বলে, কতক্ষণ এসেছেন? এই তো খানিক আগে। ফল মিষ্টি শরবত খাইয়েছি, দই দস্তুর করলাম, তা বলছে থাকতে পারবে না, রাত্রিরের গাড়িতেই চলে যেতে হবে। কি যেন দরকারি কাজে একদিনের জন্যে এসেছে। নেহাত নাকি জামাই বাড়িটা হাওড়া স্টেশনের গায়ে, তাই। করুণাময়ী মুখে চোখে একটি আত্মপ্রসাদের ভঙ্গি এঁকে কথার উপসংহার করেন, তবু আমি একেবারে ছেড়ে কথা কইনি, শুনিয়ে দিয়েছি বুড়োকে বেশ দু চার কথা। প্রভাত রুদ্ধকণ্ঠে বলে, শুনিয়ে দিয়েছ? কি শুনিয়ে দিয়েছ? কি আবার শোনাবো, ন্যায্য কথাই শুনিয়েছি। কেন, তোর পরম পূজ্য মামা শ্বশুরের বুঝি আর দোষ ত্রুটি কিচ্ছু নেই? বলি 7 জন্মে একটা উদ্দেশ করে। আজ এখন একদিন 1 হাঁড়ি রসগোল্লা এনে। রসগোল্লা? 1 হাঁড়ি রসগোল্লা? প্রভাত হঠাৎ চাপা গর্জনে বলে ওঠে, তোমার ছোট বউ খেয়েছে সে রসগোল্লা? ও মা, শোনো কথা, আসতে আসতেই অমনি হাঁড়ি খুলে খাওয়াতে বসবো? কেন, আমার বউ কি পেট ধুয়ে বসেছিল? বলি মামা শ্বশুরের নাম শুনে তুই অমন ভূতে পাওয়ার মতো করছিস কেন? তোরও কি ভয়ের ছোঁয়াচ লাগলো নাকি? তা ছোট বৌমা তো তবু যাই হোক ধাতস্থ হয়ে। কোথায় সে? তার সঙ্গে এক ঘরে? মার বিস্ময় অগ্রাহ্য করে প্রভাত মরিয়ার মতো ছোটে। কি এনেছে মল্লিকার মামা মল্লিকার জন্যে? বিষ মাখানো রসগোল্লা না বিষাক্ত ছুরি? করুণাময়ী গালে হাত দিয়ে দাঁড়িয়ে ভাবেন, ভেবে ভেবে সিদ্ধান্ত করেন, আর কিচ্ছু নয়, বুড়োটার অমতেই বোধহয় এ কাজ হয়েছে, তাই দুটোতেই ভয় পাচ্ছে। তখনই বুঝেছিলাম গণ্ডগোল একটা আছেই, তবু যতই হোক স্নেহ নিম্নগামী। তাই বুড়ো 1 ঘন্টার জন্যে মরতে মরতে দেখতে এসেছে মিষ্টির হাঁড়ি বুকে করে। যাই, হাঁড়িটা সরিয়ে ফেলি, বেশি করে 4টি ভালো দিকে রাখতে হবে, পাঠক ঠাকুরের জন্যে নিয়ে যাব। কিনে কেটে বেশি দেওয়া তো হয় না বড়, যে আমার বড় বউটি আর মেজ বউটি এক্ষুনি উঁকি দেবে আর ছোট জায়ের কান ভাঙাবে। তোর মামা অত মিষ্টি আনলো, তুই কটা পেলি? রসগোল্লা সামলাতে সরে যান করুণাময়ী, কিন্তু করুণাময়ীর ছেলে কেমন করে সামলাবে নিজেকে? কি করে বুঝবে এ স্বপ্ন না মায়া, শয়তান না স্বর্গীয় সুষমা? আরামকুঞ্জর প্রোপাইটার এনকে চ্যাটার্জি কি হঠাৎ ঈশ্বরের স্পর্শ পেয়ে সমস্ত ক্লেদমুক্ত হয়ে মহৎ হয়ে গেছে, সুন্দর হয়ে উঠেছে? হয়তো তাই, হয়তো ক্লেদাক্ত মানুষটা নির্মল হয়ে উঠেছে। ঈশ্বরের স্পর্শ কখনো কখনো এসে পৌঁছায় বুঝি কুৎসিত জীবনের কাদার উপর। তাই বারবার কোটের হাতায় চোখ মুছছে ঋষ্রের হরিকুমারের ছেলে নন্দকুমার। এতক্ষণ শুনলেন জীবনস্বাদ উপন্যাসটির 5ম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।